সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, প্রতিদিন আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। দর্শক, আমাদের অতিথি যিনি আজকে আমাদের এই বিষয়ে জানাবেন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তবে তার আগে জানিয়ে রাখি, আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করতে পারেন। আমাদের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাহলে চলুন আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন ডক্টর তাবাসসুম পারভিন, সহযোগী অধ্যাপক, ফিটো ম্যাটার্নাল মেডিসিন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আজকে আমরা যে বিষয়টি রেখেছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, এই বা হাই রিস্ক প্রেগনেন্সি আমরা যদি বলি, খুব বেশি মানুষ আসলে এটার সাথে পরিচিত না, বা যিনি হয়তো কখনো একটি জীবনের একটি পর্যায়ে এসে এটার ব্যাপারে জানতে পারেন, তখন আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে আপনার কাছে প্রথমে জানতে চাই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আমরা কাকে বলবো বা কাদেরকে বলবো যে উনি এখন আসলে হাই রিস্ক প্রেগনেন্সি হবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে মা হওয়ার আকাঙ্ক্ষাটা তো মেয়েদের চিরন্তন বেসিক্যালি, কিন্তু এই যে 9 মাসের একটা জার্নি, একটা লম্বা একটা সময়, এই সময়টা অনেক আবেগ, আনন্দ, এটার সাথে সাথে উদ্বেগ, উৎকণ্ঠাও কিন্তু জড়িত থাকে। কারণ এই 9 মাসের জার্নিটা সবসময় স্মুথ বা নিরাপদ নাও হতে পারে। ঝুঁকিপূর্ণ কথাটার মাঝখানেই আমরা বুঝতে পারছি কথাটা হলো ঝুঁকিপূর্ণ, অর্থাৎ গর্ভবতী মা এবং সন্তান কিছু সমস্যার কারণে দুজনই একই সাথে অথবা আলাদা আলাদাভাবে যখন জীবন শঙ্কায় পড়ে যায়, তখন সেটাকে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলে থাকি। এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কিছু কন্ডিশন প্রেগনেন্সির আগেই থাকতে পারে, আর কিছু কন্ডিশন আমি যে বললাম 9 মাসের জার্নি, এই সময়টায় হতে পারে। তো নিয়মিত যখন একজন রুগী চেক আপে থাকেন, তখন আমরা সেটাকে ধরে ফেলতে পারি অনেকাংশেই। আমরা আসলে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের একটা তালিকাই আছে বেসিক্যালি। তো এটা যদি আমরা প্রথমে কিছু আমি আপনাকে একটু বলতে পারি, যেমন ধরেন অধিক বয়সে মা হওয়া, বিশেষ করে 35 বছর বয়সের পরে মা হওয়া, ঘন ঘন সন্তান হওয়া, দেন ওজন যদি অনেক বেশি থাকে, তাহলে গর্ভকালীন সময়ে যদি কিছু সমস্যা দেখা দেয়, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অথবা আগের থেকেই এগুলো ছিল, সেগুলো গর্ভকালীন সময়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় মা এবং শিশু উভয়কেই নিয়ে যেতে পারে। আরও কিছু অসুখ আছে, যেমন থাইরয়েডের প্রবলেম, অনিয়ন্ত্রিত হাঁপানি যদি থাকে, ইপিলেপসি যদি থাকে, এগুলো। আর গর্ভাবস্থার সময়ের কিছু স্পেসিফিক কারণ রয়েছে, যেমন গর্ভফুল বা প্লাসেন্টাটা যদি পজিশন মাফিক না থেকে মানে জরায়ুর মুখের কাছে থাকে, তখন তাদের অত্যন্ত ব্লিডিং হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও আমাদের তো এখন সিজারিয়ান সেকশনের রেট অনেক বেড়ে গেছে। তো এই যাদের সিজারিয়ান সেকশন থাকে এবং গর্ভফুল নিচে থাকে, তাদের হয় কি গর্ভফুলটা ওই আগের যে সিজারিয়ান স্কার আছে তার ভিতরে ঢুকে যায়, এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোস্ট ডেঞ্জারাস থিং ইন প্রেগনেন্সি, যেটা আমরা ফেস করে থাকি। খুবই রক্তপাত হয় এই সময়টায়, এবং আপনি জানেন যে আমাদের যে মাতৃমৃত্যু তার প্রায় 30% কিন্তু রক্তক্ষরণের জন্য হয়ে থাকে, বাকি 24% ইক্লামশিয়া, যেটা হলো আপনার উচ্চ রক্তচাপের একটা কনসিকুয়েন্স। তো আপনি দেখেন 31 আর 24 মিলিয়ে 55%। এই দুটোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের যে মাতৃমৃত্যু এখন 173 জন 1 লাখে, এটা আমরা অনেক কমিয়ে আনতে পারবো। এছাড়াও ঝুঁকিপূর্ণ কন্ডিশন, যেমন মায়ের কিছু যদি বদঅভ্যাস থাকে, যদিও আমাদের সমাজে এগুলো কম, যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলো। আরও কিছু কন্ডিশন আছে, যেমন ধরেন আগের প্রেগন্যান্সিতে গর্ভে শিশু মারা গেছে বা বারবার বেবি নষ্ট হয়ে যাচ্ছে, এইসব কন্ডিশনগুলো সব মিলে ঝুঁকিপূর্ণ কারণ হলো যে ওই আগে বলেছি যে কন্ডিশনগুলো মা অথবা গর্ভস্থ শিশু অথবা উভয়ের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, এমনকি তাদের মৃত্যুর আশঙ্কাও এখানে রয়েছে। আপনি আসলে অনেকগুলো কন্ডিশনের কথা বললেন যে তাদেরকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ বা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। সেক্ষেত্রে আসলে আপনাদের পরামর্শ কি? যখন একজন মা গর্ভবতী হবেন, উনি কি তখন ডাক্তার দেখাবেন, বা আরও আগে থেকে আমরা যদি একটা বলি যে
গর্ভাবস্থা প্ল্যান করছেন বা উনি প্রেগনেন্সি প্ল্যান করছেন, তার আগে থেকে ওনাকে আসতে হবে, এরকম একটি পরিকল্পনা বা পরামর্শ যদি আপনি আমাদের দর্শকদেরকে জানান। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। বেসিক্যালি আসলে প্রেগন্যান্সির আগের থেকেই যদি আপনি চেক আপে আসেন, তাহলে আমাদের পক্ষে খুব সহজেই বোঝা যায় যে এই মাটা পরবর্তীতে প্রেগন্যান্সিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবেন কিনা। এছাড়াও কিছু কিছু কন্ডিশন, যেমন আমি বলেছি উচ্চ রক্তচাপ, দেন আপনার ডায়াবেটিস, তারপরে হলো ইপিলেপসি, হাঁপানি, এইসব পেশেন্টগুলোকে তো আসতেই হবে প্রি প্রেগন্যান্সি অবস্থায় বা যখন তারা প্ল্যান করছে। সারা বিশ্বে প্ল্যান প্রেগন্যান্সি বলে একটা কথা আছে, মানে প্ল্যান করে প্রেগন্যান্সি নেওয়া। যেমন ধরেন আমরা যদি ডায়াবেটিসের কথা বলি, একটা যে পেশেন্ট ধরেন ডায়াবেটিসের পেশেন্ট, সে ওষুধ খাচ্ছে কিছু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, সে এই কিছু ওষুধ আছে যেগুলো প্রেগন্যান্সিতে খাওয়া যাবে না, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। একইভাবে প্রেশারের ওষুধ, খুব কমনলি আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি, এসি ইনহিবিটর বলি আমরা, এআরবি, এগুলো খুব কমনলি ইউজড হয় হাইপারটেনশনের জন্য। এগুলো কিন্তু বাচ্চার জন্য একেবারেই গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি তৈরি করবে। তাহলে কি হবে, আপনি যদি আসেন, আমরা তাহলে জিনিসগুলোকে নিয়ন্ত্রণের কথা আপনাকে বলবো। ডায়াবেটিসের কথা যদি বলি, আমরা ঠিক এখান থেকে এই ডায়াবেটিস থেকে আবার আপনার কাছে ফিরবো এবং এই বিষয়ে শুনবো, তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার নাম জিনু, আমার বয়স 30 বছর। এখন আমার 2 বছর যাবত ডায়াবেটিস। আমি এখন বর্তমানে 3 মাস প্রেগন্যান্ট। এখন আমি এই প্রায় 20-25 দিন যাবত ইনসুলিন নিতেছি, কিন্তু ইনসুলিনে আমার খুব একটা কাজ করতেছে না। আমার আগে 2 বাচ্চা আছে, সিজারে হয়েছে। এখন বর্তমানে এটা নিয়ে চিন্তিত, মানে আমি একটা ইনসুলিন নিতেছি, কি জন্য কাজ করতেছে না। আমি মোটামুটি সকালে প্রায় 1/2 ঘন্টা উঠে হাঁটি। এখন মানে আমি এটা কিভাবে কি করবো, মানে এটা বুঝতে পারছি না। আমি প্রায় 2 ডাক্তার বদলাইছি, এক ডাক্তার এক ইনসুলিন দিচ্ছে, কাজ করতেছে না, আরেক ডাক্তার আরেক ইনসুলিন দিচ্ছে। এখন কি করতে পারি? আপনার যদি কোনো প্রশ্ন থাকে। না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। মাগো, আপনার চিন্তিত হবার কোনো রকম কারণ নাই। ইনসুলিন কিছুটা আমরা বলি যে ইনসুলিনের ডোজ বাড়িয়ে বাড়িয়ে আপনি আপনার সুগারকে কন্ট্রোল করতে পারবেন। আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিছুটা হলো অঙ্কের মতো। যেমন আপনাকে বাসি পেটে এটাকে 5.3-এর নিচে রাখতে হবে, আমরা রাফলি 5 বলতে পারি। আর 2 ঘন্টা পরে আপনি যে টেস্ট করবেন সেটা হলো 6.7 বা রাফলি 7-এর নিচে রাখতে হবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে 3 দিন পর পর সুগার প্রোফাইলটা করতে হবে। প্রোফাইল হলো বাসি পেটে আপনি করবেন একবার সুগার টেস্ট, নাস্তার 2 ঘন্টা পরে, লাঞ্চ বা দুপুরের খাবারের 2 ঘন্টা পরে, আর রাতে খাবারের 2 ঘন্টা পরে। তো এই যে 4 বেলা করছেন আপনি, এটা আপনাকে একটা নোটবুকে রেখে দিতে হবে, এবং এটার জন্য আপনার কিন্তু মেশিনটা কিনতেই হবে, গ্লুকোমিটার। কারণ আপনি এই 4 বেলা টেস্ট বাইরে যে ল্যাবে যে করে উঠতে পারবেন না, এটা আসলে ফিজিবল না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য গ্লুকোমিটারটা অপরিহার্য। এটা কি করতে, আপনি যখন দেখবেন যে 3 দিন পরে আপনার যে লেভেলটা বেশি আছে, সেই বেলার ইনসুলিনকে 2 করে বাড়িয়ে দিতে হবে। এইভাবে 3 দিন পর পর আপনি কি ইনসুলিন নিজেকে শিখে নিতে হবে যে আমি 2 করে বাড়িয়ে দেব, যতক্ষণ না আমার 5-এর নিচে বা 5-এর মধ্যে চলে আসছে বাসি পেটে, আর না খাবারের পরে 7-এর নিচে চলে আসছে পর্যন্ত আপনি কিন্তু বাড়িয়ে যেতে হবে। সো এটা একটা অঙ্কের মতো, আসলে টাইট্রেশনের মতো। এছাড়াও আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার খাবারের তালিকা। কারণ হলো যে খাবার, আপনি ধরেন একদিন 2টো রুটি খেলেন আর একদিন 3টা রুটি খেলেন, সেটা কিন্তু চলবে না। আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে একটা খাদ্য তালিকা দিয়েছে, একদমই স্ট্রিক্টলি সেটাকে ফলো করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল জিনিস হলো আসলে ডিসিপ্লিন বা নিয়মের মধ্যে থাকা, এবং একই সাথে আপনার যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, আপনার ডক্টর যদি কোনো রেস্ট্রিকশন না দিয়ে থাকে, আপনি সকাল বিকাল 20 থেকে 25 মিনিট একটু হাঁটবেন। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোনো কঠিন জিনিস নয়, এবং আপনার এত চিন্তিত হবার কিছু নাই। আমি মোটামুটি একটা গাইডলাইন্স আপনাকে দিয়ে দিয়েছি, আপনি এভাবে ফলো করলে ইনশাল্লাহ এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমি ডাক্তার হিসাবে এখন পর্যন্ত দেখিনি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়নি, কাজেই আপনার এত চিন্তিত হওয়ার কিছু নাই।
আমরা আসলে আপনার কাছেও ডায়াবেটিস নিয়ে শুনছিলাম, আমাদের দর্শক উনিও একই ধরনের একটি Exactly. প্রশ্ন করলেন। আপনি যেখানে বলছিলেন আমাদেরকে যে প্রিকনসেপশন বা আগের থেকে যে মানে প্ল্যান্ড প্রেগন্যান্সির ব্যাপারে আপনি তার আগে আমাদেরকে বলছিলেন। হ্যাঁ, ডায়াবেটিস নিয়ে বলি, যেমন আমরা একটা গড় টেস্ট করে থাকি হিমোগ্লোবিন A1C। এটা যদি গর্ভে মানে প্রেগনেন্সির আগে 10-এর উপরে থাকে তাহলে আমরা স্ট্রেট তাকে প্রেগনেন্সি নিতে নিষেধ করে থাকি। কারণ যদি 10 বা তার বেশি থাকে তাহলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হওয়ার রেট হলো 23%। আপনি চিন্তা করতে পারেন যে 100টা বেবি যদি এই লেভেলের মায়ের হয় তাহলে 23 জন অ্যাবনর্মাল হবে। তাহলে তার কি করণীয়? সে কি মা হতে পারবে না? অবশ্যই পারবে। তাকে কি করতে হবে? ওই যে বললাম, খাদ্য নিয়মের মধ্যে থাকা, রেগুলার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিসের জন্য। প্রতিদিন 30 মিনিট করে একটা ওয়াক নেওয়া বা হাঁটা, এবং প্রয়োজনে ইনসুলিনে সুইচ করে যাওয়া। কারণ হলো আমি যেটা বললাম, ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণটা অনেকটা অঙ্কের মতো। সো আমরা সুগারটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি, এবং ডায়াবেটিসের মুখে খাওয়ার ওষুধগুলো প্রেগন্যান্সির জন্য নিরাপদ নয়। সো আপনাকে আমরা প্রয়োজনে ইনসুলিনে সুইচ করে তারপরে যখন একটা ভালো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, হিমোগ্লোবিন A1Cটা 6.5-এর নিচে আসবে, তখন আপনি অবশ্যই বেবি নিতে পারবেন। এবং ভালো খবর হলো যে এই সময় যদি এভাবে আপনি বেবি নেন তাহলে বাচ্চার এবং মায়ের সুস্থতা অন্য স্বাভাবিক যে কোনো প্রেগন্যান্সির মতোই আসলে হয়ে থাকে। তাহলে আসলে এই ব্যাপারে জানলাম, তবে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে, তবে একটি বিরতির পরে। থ্যাংক ইউ। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে। দর্শক, আজকে আমরা কথা বলছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর তাবাসসুম পারভিন। বিরতিতে যাওয়ার আগে আপনি আমাদেরকে বলছিলেন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে, এবং সেক্ষেত্রে আসলে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে প্ল্যান্ড প্রেগন্যান্সির ব্যাপারটাতে প্রিকনসেপশনের সময় আসলে কি করণীয়, কিভাবে চলতে হবে, এবং কোনো ওষুধপত্র বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে কিনা, থাকলে কতদিন, এ ব্যাপারে যদি পরামর্শ দিতেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলেই আগেই বলেছি, এই প্রেগন্যান্সিতে আমরা প্রি প্রেগন্যান্সি অবস্থায় ফলিক অ্যাসিড নামে একটা ওষুধ দিয়ে থাকি। এটা এত গুরুত্বপূর্ণ একটা ওষুধ, কিন্তু খুবই সস্তা কিন্তু। তো এই ওষুধটা আমরা বলি যে প্রেগন্যান্সি নেওয়ার 1 মাস আগে থেকে শুরু করে দিতে। আমাদের দেশে অ্যাভেলেবেল এইটা নিলে সুবিধা হলো যে অনেক রকমের জন্মগত ত্রুটি হার কিন্তু কমে যায়। বলা হয় যে স্নায়ুতন্ত্র রিলেটেড শিশুর যত জটিলতা আছে এটা 70% কমে যায়। সো এটা সারা বিশ্বে কিন্তু সমাদৃত একটা ওষুধ। তো এই ফলিক অ্যাসিডটা নেওয়াটা খুব জরুরি। আর কিছু জিনিস খেয়াল করা উচিত, যেমন রুবেলার ভ্যাকসিনটা নিয়েছে কিনা, এই সময় নিয়ে নেওয়া উচিত। রুবেলা ভ্যাকসিন নিলে অবশ্য 3 মাস বেবি নিতে পারবে না, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু রুবেলা হলে একেবারে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি হবেই। বলা হয়েছে যে প্রথম 3 মাসের মধ্যে রুবেলা হলে বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে দেওয়ার ইন্ডিকেশনও আছে। সো আমরা যদি প্রোটেকশনটা দিতে পারি রুগীদেরকে, এটা একটা বড় লাভ হবে একটা গর্ভবতী মায়ের জন্য। এছাড়া কিছু কিছু টেস্ট আমি যেমন বলেছি, ডায়াবেটিসের টেস্টটা করে নেওয়া উচিত। যে আসলে সে অনেকে জানেনই না যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। তো আমরা এই টেস্ট করে বুঝতে পারি হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা। রক্তশূন্যতা থাকলে সেটা দেখা উচিত যে কেন, এটা কি আয়রন ডেফিসিয়েন্সি না অন্য কোনো কারণ আছে। কারণ আমাদের দেশে আরেকটা জিনিস আছে যে আমাদের 5 to 7% মানুষ থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আছে। তো যদি 2 জন থ্যালাসেমিয়া ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়, তাদের গর্ভস্থ শিশুর থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা হলো 25%। তো এই জিনিসগুলো দেখে তারপরেই আসলে প্ল্যান করে প্রেগন্যান্সি নেওয়াটা উচিত। যেটা আপনি বলছিলেন যে থ্যালাসেমিয়ার বাবা এবং মা দুজনই যদি থ্যালাসেমিয়ার রোগী হয়ে থাকেন, শিশুর 25% চান্স থাকে। সেক্ষেত্রে আসলে শিশুটির কী ধরনের ভবিষ্যৎ আমরা ভাবতে পারি, বা এই ব্যাপারটা নিয়ে কেন আসলে আমাদের ভাবতে হচ্ছে? না, ভাবতে তো হবেই। কারণ হলো থ্যালাসেমিয়ার বাচ্চাগুলোকে নিয়মিত রক্ত দিতে হয়, মাসে মাসে আয়রন চিলেশন করতে হয়। অত্যন্ত ব্যয়বহুল একটি মানে প্রসেস এটা।
তো এটা জানা উচিত, কারণ আমরা যদি প্রি প্রেগনেন্সিতেই জেনে যাই আসলে মা বাবা অসুস্থ না ঠিক, ক্যারিয়ার বা বাহক যদি থাকে এই রোগের, তাহলে দুজনের মধ্যে যদি বিয়ে হয় তখন বাচ্চার অসুস্থ হওয়ার চান্স থাকবে 25%। তো সবচেয়ে ভালো হবে এরকম বিয়েটা যদি অ্যাভয়েড করতে পারা যায়। আর না পারলে যেটা করতে হবে, এটা এই ফ্যাসিলিটিস কিন্তু এখনও আমাদের দেশে আছে। আমরা বলি হলো প্রিন্যাটাল ডায়াগনস্টিক প্রসিডিওর। এটা 11 থেকে 14 সপ্তাহে যে গর্ভস্থ শিশুর ভ্রূণের কিছু অংশ নিয়ে, ভ্রূণ ঠিক না, ফুলের কিছু অংশ নিয়ে বেসিক্যালি, আর 16 থেকে 18 সপ্তাহে গর্ভস্থ শিশু যে পানির থলিতে থাকে ওখান থেকে পানি বের করে আমরা বলে দিতে পারি যে গর্ভস্থ শিশুটিকে 25%-এর মধ্যে পড়লো কিনা। এই ফ্যাসিলিটিস কিন্তু এখন আছে। এখানে আমি একটু বলতে চাই যে আমি ফিটোম্যাটার্নাল মেডিসিন বিভাগে আছি। আমরা কাজই করছি আসলে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদেরকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটা 2004 সাল থেকে শুরু হয়েছে। আমি শ্রদ্ধেয় আমার শিক্ষক প্রফেসর ফিরোজা বেগমকে মনে করছি ওনার ডাইরেক্ট উৎসাহে, উদ্দীপনায়, এবং আমাদের এখন যে ভাইস চ্যান্সেলর আছেন প্রফেসর কনককান্তি বড়ুয়া, ওনার মানে সার্বিক সহযোগিতায় এই ডিপার্টমেন্টটা হয়েছে, যেখানে সব জায়গা থেকে রুগীরা আসছেন। এবং আমিও ইনভাইট করব যে একজন দর্শক অপেক্ষা করছেন আমাদের। দর্শক, আপনার নাম বলবেন এবং আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি মুরাদ ছিলেন নীলফামারী সদর থেকে। জি যে আমার প্রশ্ন হলো, যে জুলাই মাসে মিস করতে, তারপর থেকে হচ্ছে না, যে সমস্যাটা আমি আপনার প্রায় 7 তারিখ বা 7 তারিখের মধ্যে আমি একজন গাইনি ডাক্তারকে দেখাচ্ছিলাম নীলফামারীতে। উনি বলছে যে সামান্য দলকে ডাকতেছে, তো এখন প্রেগন্যান্সি সেরকম কোনো কিছু নাই, যে পলিক যে পদ্ধতিতে এটা 2 মাস খাইতে দিচ্ছে। তো এখন কোনো রিপোর্ট আসতেছিল যে প্রেগন্যান্সি হয়েছে কি হয়নি। আমার কিছু টেনশন করতেছে। আমার 3 বছর একটা বাকি আছে, সেক্ষেত্রে কি করবো? আচ্ছা, আমি প্রশ্নটি সঠিক বুঝিনি, কি হয়েছে? উনি বলতে চাচ্ছেন যে 2 মাস ধরে ওনার ওয়াইফের হচ্ছে মাসিক বন্ধ আছে। জি জি, 2 মাস প্লাস। 2 মাসের বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন না যে আপনার ওয়াইফ প্রেগন্যান্ট কিনা? না, আমি টেস্ট করেছি, প্রেগন্যান্সি রিপোর্ট আসতেছে না, প্রেগন্যান্সি হচ্ছে না। আমি সেক্ষেত্রে গাইনিকে দেখাচ্ছি, উনি বলছে যে না, এখন পর্যন্ত প্রেগন্যান্সি হয়নি, যে ওষুধ দিচ্ছে সেটা 2 মাস খাইতে হচ্ছে, 2 মাসের পরে আবার টেস্ট করাতে হচ্ছে। আমি এর মাঝেও আরো একটা টেস্ট করেছি, তো রিপোর্ট আসতেছে না। আচ্ছা, প্রেগন্যান্সি মানে হয়নি। আচ্ছা, প্রেগন্যান্সি না হলে আপনার মানে প্রেগন্যান্সি আছে কিনা এটা বোঝাটা একেবারেই কঠিন কিছু না। দুটো টেস্ট করলেই বোঝা যায়, একটা আলট্রাসোনোগ্রাম আর একটা আমরা বলি বিটা আইসিজি। এটা যদি এই মুহূর্তে নেগেটিভ থাকে তাহলে ভবিষ্যতে আপনার প্রেগন্যান্সি আসার ব্যাপারটা তো আলাদা একটা ব্যাপার। তো আর যদি এগুলো নেগেটিভ থাকে তাহলে আপনার ওয়াইফ এই মুহূর্তে প্রেগন্যান্ট না। আপনার অনেক সময় 2-3 মাস পিরিয়ড বন্ধ থাকতে পারে, নর্মালিও বন্ধ থাকতে পারে, এটা নিয়ে এত চিন্তিত হবার কিছু নাই। আর আপনার খুব চিন্তা হলে আপনাকে যে ওষুধ খেলে, কিছু ওষুধ আছে এগুলো খেলেই পিরিয়ড হয়ে যাবে, তবে ওষুধ খেয়ে পিরিয়ড করাতে হবে এটা আমি খুব বেশি মনে করছি না। আমার মনে হয় আপনি আরও 15-20 দিন অপেক্ষা করতে পারেন যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হয়ে থাকে। আমরা আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে আমরা কথা বলছি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে বলছিলেন ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে বা এখনকার সময়ের মায়েরা একটি প্রশ্ন নিয়ে প্রায় ভাবেন, বা আসলে এটা তাদের জীবনযাত্রার মধ্যে চলেই আসে। এখন দেখা যায় অনেকেই আসলে অনেক দেরিতে আসলে মা হতে চান বা হন। সেক্ষেত্রে আসলে আপনি আমাদেরকে প্রথমে বলছিলেন যে 25 বছর বয়স হয়ে গেলে সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলছি। সেক্ষেত্রে আপনার কী ধরনের পরামর্শ এবং কত বয়স পর্যন্ত আসলে আমরা সেটাকে ছাড় দিতে পারি, বা 35-এর পরে যদি যায় প্রথম প্রেগনেন্সির ক্ষেত্রে সেটা আসলে কী ধরনের রেজাল্ট আসতে পারে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, 35-এর উপরে গেলে সমস্যাগুলো কি হয় এটা বুঝলেই আসলে আমরা উত্তর পেয়ে যাব। 30-এর পরে থেকে বিভিন্ন ধরনের রোগ কিন্তু মানুষের হতে থাকে। 35-এর পরে এটার হার অবশ্যই বেশি হবে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো কিন্তু এ সময় হতে শুরু করে।
তো এই সংক্রান্ত জটিলতাগুলো তো চলে আসবেই। এছাড়া যেটা হয় যে 35-এর পরে মা হতে গেলে বাচ্চার জন্মগত ত্রুটির হার অনেক বেড়ে যায়। ডাউন সিনড্রোম যেটা খুব কমন একটা জন্মগত ত্রুটি, যেটা 25-এর আগে বা 30-এর আগে যেখানে 895 জনে একজন হয়, এই সময়টা 35 বা তারপরে এসে 300 350-র মধ্যে একজন হয়, তাহলে অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যেটা আপনি বলছিলেন যে মেয়েরা তো এখন তাল মিলিয়ে সব জায়গায় কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের মা হতে দেরি হয়ে যাচ্ছে। অনেকে ক্যারিয়ার এবং অন্যান্য কিছু চিন্তা করে একটু দেরিতে মা হওয়াটা প্রেফার করছে, কিন্তু বিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। বিজ্ঞান বলছে যে এখন 30-এর আগে মা হয়ে যাওয়া উচিত, তাহলে জটিলতাগুলো অনেক এড়ানো যায়। আর 35-এর পরে মা হতে পারবে না এমন তো কোনো কথা নেই, কিন্তু জানতে হবে যে কী সমস্যাগুলো হচ্ছে, এবং প্রি কনসেপশন পিরিয়ডে যেটা আমরা আগে বলেছিলাম আপনাকে, সেই সময় এসে দেখে নিতে হবে তিনি ফিট আছেন কিনা। আর 35-এর পরে যেহেতু জন্মগত ত্রুটির হার বেড়ে যায়, সেই কারণে যে পরীক্ষাগুলো এই জন্মগত ত্রুটি নির্ধারণ করতে পারে সেইগুলোর সাহায্য আমরা সাধারণত ডাক্তাররা দিয়ে থাকি। আর ওই ফলিক অ্যাসিড তো খেতেই হবে, আমি আগেই বলেছি, ওটা অনেকটাই জন্মগত ত্রুটিকে কমিয়ে দিতে পারে। 35-এর পরে আসলে কি প্রথম মা হওয়াটাকে হাই রিস্ক না প্রেগন্যান্সি না, বলা যে হচ্ছে কোনো নাকি? মা হওয়াটাই 35-এর পরে। ব্যাপারটা হয়েছে কি, মা হওয়ার জন্য যে ডিম বলি বা এগ বলি, এটা তৈরি হয় একটা মেয়ে যখন তার মায়ের গর্ভে থাকে। এখন দেখেন বয়সের সাথে সাথে যেমন মানুষের বিভিন্ন রোগ হতে থাকে, একটা ডিমের বয়স কিন্তু 35+ আরও 9 মাস, আর একটা 25 বছরের মায়ের ডিমের বয়স হচ্ছে 25 বছর প্লাস 9 মাস, তাহলে দুটোর গুণগত পার্থক্য হবেই। কাজে 35-এর পরে প্রথম মা হওয়া বা দ্বিতীয় মা হওয়া বলে কথা নয়, যে কোনো সময় 35-এর পরে মা হওয়াটা আমরা উৎসাহ করি না, মানে যদি প্রয়োজন পড়ে তখন তো প্রয়োজনের খাতিরে নিতে হবে, কিন্তু অ্যাভয়েড করতে পারলে ভালো। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কাছে যখন রুগীরা আসে আমরা সবসময় বলি যে তোমরা 30-এর আগে ফ্যামিলি কমপ্লিট করে ফেলো, ক্যারিয়ার তো থাকবেই, পাশাপাশি চালাতে হবে মেয়েদেরকে আর কি। আরেকটি বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে ওবেসিটি। এখনকার সময় দেখা যাচ্ছে যে বসে কাজ করার একটি প্রবণতা বেড়ে গেছে, অফিস আদালত সবখানে বসে, এবং সেই কারণে হয়তো এক্সারসাইজ ঠিক মতো হচ্ছে না, এবং খাদ্যাভ্যাসও একটি বড় ব্যাপার। এই কারণে কিছুটা হলেও মুটিয়ে যাওয়ার বা ওবেস হয়ে যাওয়ার একটি টেন্ডেন্সি চলে এসেছে। সেক্ষেত্রে আসলে ওনাদের জন্য কি ধরনের পরামর্শ, ওনারা যখন মা হতে চাইবেন কোনো ধরনের সমস্যায় পড়বেন কিনা, আপনারা কি পরামর্শ দেন? না, আমরা পরামর্শ দিব যে সঠিক ওজনে এসে তারপরে মা হতে, কারণ ওবেসিটির সাথে অবধারিতভাবে ডায়াবেটিস চলে আসবে, হাইপারটেনশন চলে আসবে, অনেকের থাইরয়েডের সমস্যাও দেখা দিতে পারে। কাজেই ওবেসিটির মধ্যে ওই একই কথা, জন্মগত ত্রুটির হারও কিছুটা বেশি থাকে, তাদের কোলেস্টেরলের লেভেল বেশি থাকে। তো ওবেস পেশেন্টদের আমরা একটা মাপকাঠি দিয়ে থাকি, মানে ওবেস আমরা বলি হলো বিএমআই একটা জিনিস আছে, ওজনের সাথে হাইটটাকে ভাগ করে আমরা দেখে থাকি। তো এইটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেটাকে আমরা বলি হলো 18.5 থেকে আমাদের এশিয়ানদের জন্য 23.9 পর্যন্ত, এটা স্বাভাবিক ওজন। তো ওই ওজনে আসতে হবে। আপনি যেমন একটা গাছ লাগালে সেটার যত্ন করেন না, পানি দেন, সূর্যের আলো দেন, তারপরে আমরা একটা ভালো কিছু পাই, সার দিই আমরা, এমনি গর্ভকালীন সময়টাও একটা যত্নের ব্যাপার আছে। আপনি পরিপূর্ণভাবে যখন নিজেকে ফিট করে নেবেন, তার থেকেই আমরা সবচেয়ে ভালো একটা রেজাল্ট পেতে পারি। তো আমি অ্যাডভাইস করব যে ওজন কমিয়ে তবেই প্রেগন্যান্সির জন্য চেষ্টা করা। তবে সেই ওজন কমাতে আবার বছর খানিক নিয়ে ফেললে হবে না, এই অ্যাক্টিভ এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড। সুস্থ থাকুন প্রতিদিনে। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।